সাপকে দেখলে ভয় পান না এমন মানুষ খুবই কমই আছেন। আবার কেউ কেউ এই ভয়কে জয় করেছেন। জানাচ্ছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় রয়েছে সাপের ভূমিকা। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে বিস্তারিত। দীর্ঘদিন ধরে সাপ উদ্ধার ও অবমুক্ত করছেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক্স রেস্কিউ টিম। আজ কারমাইকেল কলেজে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে খেলার ছলে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে চেষ্টা করছেন। আর এতে ভিড় করছেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ। কেউ কেউ তো প্রথমবার দেখছেন এই সাপগুলো। শুধু আতঙ্কিত নয়, নিজেদের সচেতনতা বাড়ানোর কথাও জানান তারা। জীববৈচিত্র্য রক্ষায় সাপ নিধন বন্ধে আতঙ্কিত না হয়ে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক্স রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার আহ্বান জানান সংগঠনটি। আজ কারমাইকেল কলেজ প্রাঙ্গণে বিষধর ও নির্বিষ সাপের পরিচয় জানানো ও তাদের উপকারিতা নিয়ে আলোচনা করতে এই আয়োজন ছিল বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক্স রেস্কিউ টিম রংপুরের। আমরা ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ পুরো বাংলাদেশ জুড়ে আমরা সাপ সংরক্ষণে কাজ করি। নট অনলি সাপ, আমরা সকল ধরনের বন্যপ্রাণী যে বন্যপ্রাণীগুলো আমাদের দেশে পাওয়া যায় সেগুলো সংরক্ষণে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকেই। আজকে রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা সাপ এখানে আনা হয়েছে। আমরা একটি সচেতনামূলক কর্মশালা করলাম। আমরা মানুষজনের মাঝে একটু সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের এখানে বিষধর সাপ খোয়া কুকড়া রয়েছে, পদ্ম কুকড়া রয়েছে, ব্যান্ডেড ক্রিল রয়েছে, নির্বিষ দারাস রয়েছে, ঘরগিনি রয়েছে। আমরা মূলত এই সাপগুলো এখানে আনার উদ্দেশ্য ছিল যেন একটু মানুষকে সাপ দেখাইতে পারি, সাপ চেনাইতে পারি, এবং মানুষ যেন চেনে যে আসলে কোনটা বিষধর কোনটা নির্বিষ। মানুষগুলো যেন এগুলো সম্পর্কে একটু অবগত থাকে। স্নেক বাইটের একমাত্র চিকিৎসা মেডিকেলেই হয়। যদি আমরা মেডিকেলে যাইতে পারি সঠিক সময়ে, সাপটা যদি ভেনোমাস বাইটও দিয়ে থাকে, সাপের মানে কামড়ে যদি বিষও থাকে, মানে শরীরে যদি বিষ চলেও আসে, সেক্ষেত্রে আমরা যদি সঠিক সময়ে মেডিকেলে যাইতে পারি তাহলে আমরা কিন্তু বাঁচার চান্স আমাদের শতভাগ। আহ, সাপের চিকিৎসা সাধারণত সব হাসপাতালেই হওয়ার কথা ছিল, তবে দুর্ভাগ্যজনিত কারণে আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চিকিৎসা আমরা পাই না, কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনম থাকে না। জেলা সদর হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম থাকার কথা থাকলেও সেগুলোতে থাকে না। একমাত্র অ্যান্টিভেনম থাকে হাতে গোনা হয়তো বা কয়েকটা মেডিকেল জেলা সদর হাসপাতালে থাকতে পারে কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতে পারে, তবে বেশিরভাগেতে কিন্তু থাকে না। আমরা যদি রংপুর বিভাগের কথা একটু বলতে চাই, আমাদের রংপুর বিভাগের একটা কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম নাই, সদর হাসপাতালগুলোতেও নাই, তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। তবে আমাদের যেটি চাহিদার চেয়ে অনেক কম রয়েছে। সাপের চিকিৎসার একমাত্র উপায় যেহেতু অ্যান্টিভেনম, তো অবশ্যই অ্যান্টিভেনম দরকার। বাংলাদেশ কিন্তু অ্যান্টিভেনম তৈরি করে না। বাংলাদেশে দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভেনম রিসার্চ সেন্টার অ্যান্টিভেনম তৈরিতে কাজ করেছে এবং তারা ব্যর্থ হয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ফলাফল দিতে পারে নাই। আমরা পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সাপ কালেক্ট করে তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছি। তারা সেই সাপগুলো নিয়ে রিসার্চ করেছে, তারা অ্যান্টিভেনম বানানোর চেষ্টা করেছে, তবে এখন পর্যন্ত তাদের কোনো আপডেট নাই। আমরা ধরে নিচ্ছি তারা অ্যান্টিভেনম বানাতে ব্যর্থ, তারা হয়তো আর কখন পারবেও না। স্বাস্থ্য অধিদপ্তর এদিকে খুবই উদাসীন। তারা আসলে এই অ্যান্টিভেনমের দিকে অন্যান্য চিকিৎসা হয়তো বা বাংলাদেশে ভালোই হয়, উন্নত মানেরই হয়, তবে এই যে স্নেক বাইট ট্রিটমেন্ট এটি কিন্তু বাংলাদেশে খুবই দুর্বল। উন্নত বিশ্বে দেখা যায় যে যেই জায়গাগুলোতে ট্রিটমেন্টটা খুবই ভালো, সেগুলোতে দেখা যায় একটা পেশেন্ট যখন হাসপাতালে যাওয়ার পর তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষার পর তারা বুঝতে পারে রক্তে কোন বিষ কত পরিমাণ রয়েছে এবং এতটুকু বিষের জন্য কতটুকু অ্যান্টিভেনম লাগবে, সেই হিসেবে কিন্তু তারা চিকিৎসা শুরু করে দেয় এবং রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রোগী হাসপাতালে যাওয়ার পর তাদেরকে অবজারভেশনে রাখে। যখন দেখা যায় যে রোগীর শরীরে সিমটম দেখা যাচ্ছে, রোগীর সমস্যা হচ্ছে, তখন তারা এক ভাইল পুশ করে দেয়, আবার ওইভাবে ফেলে রাখে। তারা আবার দেখতে থাকে যে উন্নতির দিকে যায় নাকি অবনতির দিকে যায়। যদি উন্নতির দিকে যায় সেক্ষেত্রে অ্যান্টিভেনম পুশ করে না, যদি অবনতির দিকে যায় সেক্ষেত্রে আবার পুশ করে, কিন্তু এটা কিন্তু আসলে সিস্টেম না। তবে বাংলাদেশে আসলে আধুনিক সিস্টেমটা না থাকায় কিন্তু ডাক্তাররা বাধ্য হয়ে এই কাজটা করতেছে। এক্ষেত্রে ডাক্তারদের কিন্তু কোনো দোষ নাই, পুরো দোষ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের। তারা এখন পর্যন্ত বাংলাদেশে নিজস্বভাবে অ্যান্টিভেনম বানাতে ব্যর্থ। যেখানে চিকিৎসা আমাদের মৌলিক অধিকার, সেইখানে তারা কিন্তু ব্যর্থ পুরোপুরি। তো বাংলাদেশ যদি অতি শীঘ্র অ্যান্টিভেনম বানাতে সক্ষম না হয়, আর যদি ইনসেপ্টা কোম্পানি ইন্ডিয়া থেকে অ্যান্টিভেনম আমদানি বন্ধ করে, সেক্ষেত্রে দেখা যাবে আমার দেশের যে রোগীগুলা স্নেক বাইটের শিকার হবে, যে মানুষগুলো স্নেক বাইটের শিকার হবে, তারা আলটিমেটলি মারা যাবে। তাদের তো বাঁচার কোনো চান্স নাই যদি অ্যান্টিভেনম না থাকে। হয়তোবা কালোবাজারির মাধ্যমে কিছু সংখ্যক অ্যান্টিভেনম আসবে, তো সেটি কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত হবে না এবং সেটি কিন্তু দাম হবে আকাশচুম্বী, যেটি কিন্তু আমাদের মতো, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে কিন্তু সেই চিকিৎসা ব্যয় বহন করা একদমই অসম্ভব হয়ে দাঁড়াবে। সাপগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে দাঁড়া নির্বিষ সাপ, পদ্মকোকড়া বিষধর এবং আরেকটা হচ্ছে শঙ্খিনী, এটাও তীব্র বিষধর। শঙ্খিনীর কামড়ে মানে
যদি আমরা যথাসময়ে অ্যান্টিভেনম না প্রয়োগ করি, অ্যান্টিভেনম না নেই, তবে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে শঙ্খিনী খুবই শান্ত প্রকৃতির সাপ, এরা রাতে অ্যাক্টিভ থাকে বেশি। আমাদের হচ্ছে যে শঙ্খিনী সাপ মানুষের সাথে সংঘাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এরা লোকালয় থেকে দূরে থাকতে খুব বেশি পছন্দ করে, মানুষের সংস্পর্শে আসতে বেশি পছন্দ করে না এরা। সেজন্য শঙ্খিনী সাপের বাইট খাওয়ার সম্ভাবনা খুবই কম বলে চলে। বাংলাদেশে সেভাবে তেমন কোনো লিখিতভাবে রেকর্ড নেই যে শঙ্খিনী সাপের কামড় খেয়েছে এমন। তারপরে যদি আমরা আসি পদ্মগোকড়াতে, পদ্মগোকড়া বিষধর একটি সাপ। পদ্মগোকড়ার সাথে আমাদের হচ্ছে বাইট খাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় সচেতনতার অভাবে। দেখা যায় আমরা হচ্ছে যদি রাতের বেলা বের হই, অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত আলো নিয়ে বের হতে হবে। আর দেখা গেল মাঠে যদি কাজ করতে যাই, কৃষকেরা, আমাদের দেশে কৃষকদের মাঠে কাজ করতে গেলে অবশ্যই গামবুট থাকতে হবে, হ্যান্ড গ্লোভ থাকতে হবে, তাহলে কামড় খাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি কোনোভাবে আমরা পদ্মগোকড়ার কামড় খেয়ে থাকি, তবে মানে 1 সেকেন্ড সময় নষ্ট না করে 100 মিনিটের মধ্যে আমাদের নিকটস্থ সদর হাসপাতালে যেতে হবে এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে হবে। নির্বিষ সাপটা আমাদের প্রথমত উপকার করে কৃষি জমিতে। এখন এই দাঁড়া সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। এখন এই ইঁদুর খেয়ে আমাদের এই দাঁড়া সাপটা আমাদের বিভিন্ন উপকারে করে। এখন দেখা যাচ্ছে যে আমরা ইঁদুর নিধনের জন্য আমাদের বাবারা যারা আছে কৃষি জমিতে যারা কাজ করে, তারা ইঁদুর মারার জন্য অনেক মেডিসিন বা এরকম করে টাকাটা নষ্ট করে। এখন দেখা যাচ্ছে যে এই দাঁড়া সাপ যেহেতু আমাদের ইঁদুর খেয়ে আমাদের কৃষি জমি রক্ষা করতে যায়, এই দাঁড়া সাপটা আমাদের কোনো ক্ষতি করতেছে না। দেখা যাচ্ছে এটা আমার হাতে আছে, এটা আমার হাতে থাকাকালীন ইচ্ছা করলে আমাকে কামড় দিতে পারতো। আর যদিও কামড় দেয়, এটা আমাকে কিচ্ছু হবে না, কিন্তু আমি জানি এটা নির্বিষ সাপ। এখন যে সাপটা আমাদের মানুষের কোনো ক্ষতি করতেছে না, সে বরং ইঁদুর খেয়ে কৃষি জমিতে ইঁদুর খেয়ে আমাদের আরো উপকার করতেছে, সেহেতু আমাদের অবশ্যই উচিত যে এই দাঁড়া সাপকে পরিবেশের মধ্যে টিকে রাখার জন্য। এখন যেখানে একে যদি আমরা পরিবেশের মধ্যে টিকে রাখতে পারি, এই কৃষি জমিতে ইঁদুর খাবে, ইঁদুর খেয়ে দেখা যাচ্ছে যে আমাদের অনেকটা উপকারে করবে। এখন সেহেতু তো আমরা তো অবশ্যই চাবো যে যেটা আমাদের উপকার করতেছে তাকে অবশ্যই টিকে রাখা। এখন এই সচেতনতা তো শুধু আমাদের মাঝে থাকলে হবে না, এই সচেতনতা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। এখন সেই পৌঁছানোর জন্য আমরা এই ক্যাম্পেইনটা আয়োজন করছি, যেন আমাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে যেন সারা বাংলাদেশে যেন এই সচেতনতা ছড়িয়ে পড়ে, এটাই কামনা। এটা নির্বিষ সাপ, এটা যদি কামড় দেয় এটা আমাদের কোনো কিছু হবে না, কিন্তু যেহেতু এটা ইঁদুর ছাড়া অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খায়, সেহেতু এদের দাঁতে ব্যাকটেরিয়া থাকতে পারে। যদি এই নির্বিষ সাপ আমাদের কামড় দেয়, আমাদেরকে বেশি কিছু করা লাগবে না, শুধু প্রত্যেকটা উপজেলা সদর হাসপাতালে গিয়ে আমাদের টিটোনাস নামে একটা ভ্যাকসিন আছে, এইটা দিলেই আমাদের আর ইনফেকশনের ঝুঁকিটা থাকবে না। আর যদি একান্ত বিষধর সাপ কামড় দেয়, তাহলে আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে অ্যান্টিভেনম মজুদ আছে। সেখানে গিয়ে এই সাপে কামড়ানোর চিকিৎসার কথা বললে ওনারা সেই অ্যান্টিভেনম দিয়ে আমাদেরকে